আমি কাকুলি যাপন কথায় আসছি প্রজ্ঞা চক্রবর্তীকে সঙ্গে নিয়ে। অত্যন্ত সুগায়ক এবং রবীন্দ্রসঙ্গীত ওর মেইন ফোর্টে। কিন্তু এই পর্বে আমি ওর কাছ থেকে অন্যান্য জনারের গান শুনবার চেষ্টা করেছি এবং আপনাদেরকে শোনাবার প্রয়াস। শারদিয়ায় এই গানের ডালি নিয়ে আপনাদেরকে উপহার দেবার প্রয়াস। আশা করি সফল হবে। যাপন কথার সঙ্গে থাকুন। চ্যানেলটি অবশ্যই বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আর কি কি ধরনের পডকাস্ট দেখতে চাইছেন, কি কি বিষয়ের উপরে, অবশ্যই জানান। আপনাদের সমস্ত কমেন্ট আমার কাছে অত্যন্ত সঙ্গে থাকুন। যাপন কথা আসছি আজকে সঙ্গে নিয়ে। নমস্কার, আমি কাকলি। আজকে সঙ্গে নিয়ে এসেছি আর নামেও যে রত্ন, কাজেও রত্ন, তেমন একটি মানুষকে। এখন অনেকেই চেনেন পোখরাজকে। অত্যন্ত জনপ্রিয় পোখরাজ নিজে নিজের পরিচয়, নাম এবং তার কর্মকৃতি সবকিছুতেই সেই ছাপ সুস্পষ্ট। আপনারা নিশ্চয়ই অনেকেই পোখরাজের ভীষণ গুণগ্রাহী আমার মতো। আমি তো ফেসবুকে ওকে প্রথম দেখি এবং তারপরে ওর সঙ্গে কন্ট্যাক্ট করি। অপোজেই আমার সঙ্গেও কথা বলে, যেটা আমাকে আরো অভিভূত করে। আর আমি বেশি কথা বাড়াবো না, চলে যাবো পোখরাজের কাছে। পোখরাজ, স্বাগত তোমাকে যাপনের কথায়। নমস্কার দিদি, আমি যাপন কথার পডকাস্টে আজকে আপনার সাথে রয়েছি। ভারী ভালো লাগছে। থ্যাংক আমি ইউ সো মাচ। আপ্লুত। আমি আপ্লুত। তোমাকে ধন্যবাদ বলে শুরু করবো না। আমাকে তুমি প্রথমে বলো যে তোমার গানটাই শুনেছি সর্বপ্রথমে, কিছু লেখাও পড়েছি আমি ফেসবুকে। দুটোই আমাকে খুব আকৃষ্ট করেছে, কিন্তু গান তো আমাকে বলো, তোমার গানের এই পথ চলা সবকিছু থেকে শুরু হয়। তো তোমার কি পরিবারে গান ছিল আগে থেকে? হ্যাঁ, পরিবারে ছিল, মানে পরিবারে মানে দুদিকেই ছিল। আচ্ছা। এক তো হচ্ছে আমি এই সাংগীতিক যে পরিবেশ বা সাংস্কৃতিক যে পরিবেশ, এই দুটো পরিবেশই আমি যার সূত্রে পেয়েছি, উত্তরাধিকার সূত্রে, তিনি আমার মা। আচ্ছা। মার কাছ থেকে পাওয়া গেছে। আমি প্রথম 25শে বৈশাখী অনুষ্ঠানও দেখতে শিখেছি মায়ের সাথে। বাহ। রবীন্দ্র সদনে কবিপক্ষের উদযাপনও দেখতে শিখেছি মায়ের সাথে। হ্যাঁ। সেই সঙ্গে আমার মামার বাড়িতে একটা সাংগীতিক পরিবেশ সবসময়ের জন্যই ছিল। আমার মাসিরা গান গাইতেন প্রত্যেকে। মা বাড়িতে গাইতেন কিন্তু প্রফেশনালি আবৃত্তি করতেন। আচ্ছা। তো মাসিরা প্রত্যেকে গান গাইতেন। আর প্রফেশনাল। প্রফেশনালি মানে বেশ চর্চা ছিল। বাহ। মানে অন স্টেজ পারফর্মও করতে করেছেন, ছোট মাসি করেছেন, অবশ্যই করেছেন। এবং আমার এই বাড়িতে যখন আমি গ্রামের বাড়ি যেতাম, মানে আমার দাদু ঠাম্মা গ্রামের বাড়ি থাকতো, আমার পিসি গান শিখতো। তো পিসির সাথে সাথে পিসি আমাকে কোলে করে নিয়ে যেখানে গান শিখতে যেত সেখানে গিয়ে আমাকে বসিয়ে রাখতো, ও শিখতো, আমি বসে বসে দেখতাম। ফলে এইভাবে একটা বেশ দুই বাড়িতেই ছোটবেলা থেকে গান বাজনাটা যেন আলাদা কিছু নয়, ওটা যেন নিত্য চর্চার একটা অঙ্গ। ওইভাবেই আমরা বেড়ে উঠেছি। মানে সুরে ছন্দে তালে পোখরাজের বড় হওয়া। হ্যাঁ। তারপরে তুমি শিখতে শুরু করলে কবে থেকে? শেখার শুরুটা খুব মজার, মানে অদ্ভুত। সেটা হচ্ছে আমি যে স্কুলটাতে পড়তাম, সেই স্কুলটা মানে প্রাইভেট যে স্কুলে আমি প্রাইমারিতে পড়তাম, আচ্ছা। ভগিনী নিবেদিতা শিশু শিক্ষা নিকেতন। আচ্ছা। তো সেখানে একটা সেটা কোথায় বল? বহরমপুরে। মানে আমার তোমার ছেলেবেলা হোমটাউন হ্যাঁ, হবে। ছেলেবেলাটা বহরমপুরে কেটেছে। তো সেখানে ওই অ্যাডিশনাল সাবজেক্ট হিসেবে 25, 25, 50 ক্লাস 4 অব্দি 25 নম্বর গান আর 25 নম্বর আঁকা ছিল। তো যখন আমি 3, 4-এ যাই, তখন আমার মনে আছে আমাদের যিনি গান পড়াতেন স্কুলে, তপতি আন্টি। আচ্ছা। তো উনি শিখিয়েছিলেন ও আমার দেশের মাটি তোমার ঘরে টাকায় মাথা। তো ওই গানটা সেখানে আমি আমাদের আগে যে ডায়েরি হতো, মানে ডায়েরি, একদম। সেই ডায়েরির 4টে কোণ তোমার মনে থাকবে হয়তো। হারমোনিয়ামের বেলোর কোণগুলো যেরকম কোনা ত্রিভুজ আকৃতির হয়, ওরকম মেটালিক কিছু দিয়ে ওটা ঠিক, বাছাই ঠিক, করা ঠিক, থাকতো। একদম। তো আমি ওদের সাথে ওই দুটো সিমিলারিটি পেতাম। ওই বাড়ি এসে ডায়েরিটাকে না বেলোর মতো করে বাজাতাম, মানে অ্যাসি ওটা হারমোনিয়ামের বেল। আর তখনই আমি মাকে বলেছিলাম যে আমি গান শিখবো এবং রবীন্দ্রনাথের গান, মানে তখন কিছুই বুঝি না, কিন্তু ভাই আমি রবীন্দ্রনাথের গানই গাইবো, আর কিচ্ছু গাইবো না। মানে আর কিচ্ছু শিখবো না, গাইবো না, মানে না বুঝলে যা হয় আর কি গান না বাজনা। না, ওটা না, মানে
সোল কানেকশন। হ্যাঁ, সোল কানেকশন। তোমার গান শুনলে যেটা আমি তো বলবো। হ্যাঁ, মানে রবীন্দ্রনাথের গান কোথাও অনেক দূরে একটা সুর ভেসে আসছে কানে, আমার আমার কানটা চলে যেত, মানে ওইটাই আমার খুব ভালো লাগতো। একদম। ভালো লাগাটা, এবার মা তখন একটা শর্ট দিলেন যে ক্লাস 4, তখন আমি যে কথাটা বলছি যে আমাদের বহরমপুরে যে 3টি স্কুল একটি নাম করা, বহরমপুর জেএন একাডেমি, বহরমপুর বিশ্বনাথ কলেজ স্কুল এবং গুরুদাস তারাচন্দ্র ইনস্টিটিউশন, মা বললো 3টি স্কুলের ফর্ম তোলা হবে, 3টেতেই যদি ফার্স্ট লিস্টে নাম আসে তাহলে গান শেখা হবে। এইটা একটা শর্ত দিয়েছিল। ভারী ভালো শব্দ। তো এই শর্তটা, লাইফ ব্যালেন্স করার মন্ত্রগুলো মা খুব ভালো জানতেন আর কি। যাই হোক এই শর্তটা হলো, এবং আমার মনে আছে তৃতীয় নামটা বেরিয়েছিল কৃষ্ণনাথ কলেজ স্কুলে। তো সেই দিন রাত্রিবেলাতেই, যেদিন 3 নম্বর স্কুলের নাম বেরোলো, মা কথা রেখেছিলেন, সেই দিনই সন্ধ্যাবেলায় গিয়ে হারমোনিয়াম কিনে নিয়ে আসা হয়। এবং আমার মা এবং মাসিদেরকে যিনি গান শেখাতেন বহরমপুরে, শ্রী আদিনাথ মুখোপাধ্যায়, তার কাছেই হাতে খড়ি। বাহ, সেই তোমার মানে আহ, সঙ্গীত পথ ছিল ওভাবে তোমার মানে আক্ষরিক অর্থে শুরু আক্ষরিক অর্থে মানুষ শেখাটা শুরু হয়। আচ্ছা, কলকাতা আসা হলো। আমি উচ্চ মাধ্যমিক পাশ করার পরেই আমার একদম ছোটবেলা থেকে একটা স্বপ্ন ছিল, মানে এটা 8-9 থেকেই, যে আমি কলকাতায় এসে হায়ার স্টাডিজ করব এবং আমাকে বহরমপুর থেকে বেরিয়ে কলকাতায় আসবো এবং আমি যাদবপুরে পড়বো। সেটা 9-10 থেকেই আমি ভেবেছিলাম, যে কারণে খুব অদ্ভুত ভাবে অনার্স এর সময়, মানে 12-এর পর আমি বিশ্বভারতীতে চান্স পেয়েও আমি যাইনি, কারণ আমি যাদবপুরে পেয়ে গেছি। যাদবপুরে পড়ার সূত্রেই আমার কলকাতায় আসা। আচ্ছা, এখানে ও বলবে না, ওকে দিয়ে বলাতে হবে, কিন্তু আমি ওকে দিয়ে এই কথাগুলো খুব বেশি বলাতে চাইছি না বলে আমি আগেই ওর মার কাছ থেকে শুনে রেখেছি। ও যাদবপুরের একজন অত্যন্ত কৃতী ছাত্র, প্রত্যেকটা বিষয়তেই কিন্তু ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে, এবং তাকে এখনো পর্যন্ত ওর ডিপার্টমেন্টের প্রফেসর বলুন বা ওর যে কলেজের যে ফাংশন হয় সেখানে ওকে এবং তার সঙ্গে ওর মাকে মানে যেতেই হয়, তারা কোনো মতেই ছাড়েন না। এই ভালোবাসা পাওয়াটা, অর্জন করে নেওয়াটা কম কথা নয়, কিন্তু সকলে পারে না। হ্যাঁ, এবারে আমি কোকরাজকে অনুরোধ করবো, কোকরাজ তুমি একটু পড়াও, কলেজে পড়াও, কোন সাবজেক্টটা পড়ো সেটা একবার বলে দাও। আমি বর্তমানে গুরুদাস কলেজ কলকাতা, সেখানে অধ্যাপনা করছি। আমার বিষয় সংস্কৃত। হুম, এটা আমি আর বেশি কথা বললে ওর সময়টা খুব সীমিত, এসব নিয়ে বেশি কথা বলা যাবে না, বলতে কি ইচ্ছা করছে। কিন্তু আমি তোমাকে একটা অনুরোধ করবো এখন, যেহেতু আমরা পুজোর আবহে রয়েছি, আজকে তৃতীয়া, তুমি তোমার পছন্দের যে কোনো একটা গান এই আবহে তোমার যেটা গাইতে ইচ্ছা করছে, যদি 2 লাইন গুনগুন করে দাও। নিশ্চয়ই। এখানে আমার গাইতে ইচ্ছে করছে। ইনফ্যাক্ট আমি বহরমপুরে একটি ক্লাস খুলেছি, কলকাতার ক্লাস তো আছেই, বহরমপুরেও একটি ক্লাস খুলেছি, মাসে 2 দিন করে যাচ্ছি। সেখানে অধিকাংশ শিক্ষার্থী সিনিয়র, বা সিনিয়র মোস্ট, তারা অনেকেই আমার মায়ের বয়সী, আমাকে খুব স্নেহ করেন। তো পরশুদিনই তাদের সাথে এই গানটা গাইছিলাম। আমার স্কুলের নাম, মানে কলকাতা বহরমপুর দুটো স্কুলের নামই কোকরাজের গান বৈঠক। সেখানে আমি গাইছিলাম, এখন মাথাতে ওটাই ঘুরছে, ওটাই আমি একটু একবার বিরাজ গো মা, হৃদি কমলা শনে, একবার বিরাজ গো মা, হৃদি কমলা শনে, তোমার ভুবন ভরা রূপটি একবার দেখে লই মানয়নে, তোমার ভুবন ভরা রূপটি একবার দেখে লই মানয়নে, কমলা শোনে, একবার বিরাজ গো মা, হৃদি কমলা শোনে, তুমি অন্নপূর্ণা মা, শ্মশানে শ্যামা, কৈলাসে উমা, তুমি বৈকুণ্ঠে রমা।
তুমি অন্নপূর্ণা শ্মশানে শ্যামা, কৈলাসেতে উমা তুমি, বৈকুণ্ঠে রমা। ধরণীরিঞ্চি শিব বিষ্ণু রূপ, সৃজন লয় পালনে। ধরণীরিঞ্চি শিব বিষ্ণু রূপ, সৃজন লয় পালনে। কমলাসনে একবার বিরাজ গো মা, কমলাসনে। কথা বলতে আমার কষ্ট হচ্ছে এখন। যাই হোক, খুব ভালো প্রোগ্রাম আছে। মানে তুমি তোমার নামের আমি শুনলাম তোমার মা তোমার নাম দিয়েছেন, তোমার নামের যথাযথ মর্যাদা তুমি রাখছো। আরো 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 উজ্জ্বল হও। থ্যাংক ইউ, আশীর্বাদ করবেন। হ্যাঁ নিশ্চয়ই, তুমি তুমি অর্জন করে নিচ্ছ, তুমি অর্জন করে নিচ্ছ। আচ্ছা, এবারে আমি যাব যে তুমি যে এই যে গান, প্রচুর ফাংশন করতে হয় এখন, তোমার বিভিন্ন গানটা রিলিজ হচ্ছে। কদিন আগে বারাসাতে গেছিলাম, আমি যেতে পারলাম না, সময়টা এমন ছিল। তো এই জিনিসগুলো প্লাস তোমার পড়ানো, এই যে এতগুলো কাজ, এতগুলো ক্লাস, তুমি বড় ক্লাস করাতে চাও মাসে, এইগুলো মেনটেন করো কিভাবে? এটা তো একটা খুব একটা মানে মারাত্মক একটা মানে টাইম ম্যানেজমেন্ট। হয়ে যায় মানে কি বলতো, পডকাস্টের মাঝখানে যখন আমরা চা ম্যানেজ করে খাচ্ছি, তোমারটা ঠান্ডা হয়ে যাচ্ছে, তুমি প্লিজ খাও। তোমারটা আমি কি গরম উত্তরটা আছে? দিচ্ছি, যাই হোক। বলো বলো। তো এটা ম্যানেজ হয়ে যাচ্ছে, জানো তো। তার একটা কারণ আছে। এই যে গতকালকে আমাদের কলকাতাতে প্রবল ওয়াটার লকিং হলো, আমরা সবাই গৃহবন্দী ছিলাম। আমি সারাদিন ক্লান্ত হয়ে ঘুমিয়েছি। মানে আমি বাড়িতে আটকা পড়ে গেলে বড্ড ক্লান্ত হই। আচ্ছা এটা আমার সমস্যা হয়। আচ্ছা। মানে আমি যদি ওয়াকিং মোডে না থাকি, অন না থাকি, হ্যাঁ শরীর তো ক্লান্ত হয় বটে। নির্দিষ্ট সময় শরীর সেটা খুশিও নেয়, রেস্ট নিয়ে। কিন্তু দীর্ঘকালীন বা দীর্ঘমেয়াদী ছুটি আমাকে বেশি ক্লান্ত করে। আচ্ছা, ওই জন্য আমি ছুটি। খুব ভেরি নাইস, খুব ভালো। দীর্ঘকালীন ছুটি তোমাকে ক্লান্ত করে, সেজন্য তুমি ছোট। খুব ভালো বললে। উম, আচ্ছা, আমি যদি তোমার কাছে বলি যে তুমি এই রবীন্দ্রনাথ তো তোমাকে ছোট থেকে টেনেছে, একদম তুমি একদম, বললে। ভীষণ ভালো। সোল কানেকশন, এবং তোমার গান শুনলে সেটা যারা শোনে তারা সেই সেই কানেকশনটা তারাও কিন্তু পায়, যার জন্য ওই সোল কানেকশনটা তাদেরও কানেক্টেড করে ফেলে, যার জন্য তারাও ভীষণ আকৃষ্ট হয়, আপ্লুত হয়। তুমি এছাড়া অন্য কোন অঙ্গের গান পছন্দ? হয়তো অনেক কিছুই করো, কিন্তু গাইতে ভালোবাসো। এক্স্যাক্টলি, আমি শুনি সব জনরের গান, মানে সেটা বেথোভেন থেকে শুরু করে সমস্ত গান। সেটা জ্যাজ হতে পারে, আমি সেটাও শুনি। সব ধরনের গান শুনতে আমার খুব ভালো লাগে। কিন্তু আমি দেখেছি যে রবীন্দ্রনাথের গান ছাড়া আমাকে প্রবল ভাবে যে ধারার গান ভীষণ ভাবে আকৃষ্ট করে, সেটা হচ্ছে লোকসঙ্গীত। লোকসঙ্গীত আমাকে ভীষণ ভাবে আকৃষ্ট করে। এছাড়াও আহ বেশ কিছু বাংলা ছায়াছবির গান, সেটা পুরনো নতুন, কিছু বাংলা অরিজিনাল গান আমাকে ভীষণভাবে মনে হয়, ইস আমি যদি এই গানটা দুটো গাইতে পারতাম। আমার মনে হয়, কেন জানি না, আমি সেই গানগুলো সঠিকভাবে গাইতে পারছি না, কিন্তু আমার গাইতে বড্ড ইচ্ছে করে। মানে আমার বড্ড ভালো লাগে। বা এটা ওই যে পারছি না গাইতে, ওটা বোধহয় শিল্পী সত্তার ফিরে যে কোনো মানে কৃতি শিল্পী, তাদের সবসময় প্রচেষ্টাটা বোধহয় থাকে, সেই জন্যই তারা ওই 100% ফুলফিল করার যে আমার একটা নির্দিষ্ট সময় অবধি প্রত্যেকের মধ্যেই তার জনারের গানের বাইরে অন্য গান গাওয়ার ক্ষেত্রে একটা সীমাবদ্ধতা থেকেই যায়। সেখানেই যে তুমি বলছো না, কৃতি শিল্পী, কৃতি হওয়াটা খুব একটা মুখের কথা নয়, এবং আমি মনে করি আমি কৃতি নই। যারা বড়রা আমাদের সামনে আছেন, যারা কৃতি সত্যিকারের, এবং যারা সব ধরনের গান গেয়ে কৃতি,
তারা যে সাধনাটা করেছেন ওই সাধনাটা করতে হয়। এবং সেটা একটা দীর্ঘ সময়ের সাধনা, এবং সেইখানে না ডুবে গেলে বোধহয় ওটা হয় না। আমরা সবাই চেষ্টা করতে পারি, আমি একেবারেই চেষ্টা করছি, কিন্তু অনেকখানি চেষ্টা যে করে উঠতে পারছি তাও নয়। আমার সবটাই খুব খোলামেলা, কিন্তু ওই চেষ্টাটা করতে হবে। আশা করি চেষ্টা করবো, দেখা যাক কতটা হয়। কিন্তু না হলে আর কি হলো, চর্চাটা তো হলো, না চেষ্টাটা না, তো হলো। সেটা 100 বার। এবং তোমার বলার যেটা আমার মনে হয় দর্শক শ্রোতা বন্ধুরাও একমত হবেন, যে তোমার বলার যে টেক্সচার, মানে গানটা যারা শোনে তারাও তো একটু বুঝবার চেষ্টা করে। এবং যেহেতু দীর্ঘদিন ধরে শোনার একটা টান তৈরি হয় প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটি মানুষের, তো তাদের তাদের মনে হয় যে এই এই শিল্পী এ কিন্তু আরো অনেক কিছু গাইতে পারে। হ্যাঁ, মানে গলার একটু টেক্সচার হয় না, তো সেটা তোমার মধ্যে আছে, আমি এইটুকু অন্তত বুঝেছি। আমি জানি না, আমি অত্যন্ত নগণ্য মানুষ, কিন্তু আমার মনে হয় তুমি রবীন্দ্রনাথের গানকে একদম প্রাধান্য দিয়েও তুমি কিন্তু আরো অনেক কিছুই গাইতে পারো। আমার মনে হয় তুমি খুব তাড়াতাড়ি সেই সব সুযোগ পাবে। যারা সেই সব সুযোগ দিতে পারবেন, আমার মনে হয় তারা খুব তাড়াতাড়ি তোমাকে সেসব সুযোগ দেবে। আহ মানে আমি যদি পারতাম তুমি এবং অফার for the করতাম। best. হ্যাঁ। আচ্ছা, এই যে তুমি বললে যে তোমার আরো অন্যান্য আঙ্গিকের বাংলা গান ভালো লাগে, তার মধ্যে কোনো একটা গান কি তুমি বলাই, যদি তোমার ইচ্ছা করে? হ্যাঁ। বেশ। হাল কিনারে নাহর গাছে বগা বগা ফুল, ফুলকে দেখিয়া চড়ি ধাচাকে চামড়াই, এ গাছের মধ্যে তুলসী, পাতার মধ্যে পান, ওই সাদা সাহেব ফাঁকি দিয়া চলাইলি আসাম। মনে করি আসামে যাব, আসামে গিয়ে তোমায় পাবো, বাবু বলে কাম কাম, সাহেব বলে ধরিয়ান, সর্দার বলে লিব পিঠের চাম, এ যদুরাম ফাঁকি দিয়া চলাইলি আসাম, হায় যদুরাম ফাঁকি দিয়া চলাইলি আসাম। মেদিনীপুরের আয়না চিরন বাঁকুড়ার ওই ফিতা, আরে মেদিনীপুরের আয়না চিরন বাঁকুড়ার ওই ফিতা, আরে যতন করে বাঁধলি মাথা তাও যে বাঁকা সীতা, পেছে বাড়িয়া রাজকুমারী গলায় চন্দ্রহার, দিনে দিনে বাড়ছে তোমার চুলেরই বাহার, কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, আই যে সারানা পাই, সারানা পাই যে দর্শন, লুদি ধারে চাষে বন্ধু মিছাই করয়া, ঝিরি হিরে বাঁকা লুদি, আরে বইছে বারো মাস। কথা বলতে ইচ্ছা করে এরপর, কিন্তু আমাকে তো বলতেই হবে কথা। আহ তুমি এখন তার কাছে শিখছো, সেটা জানা। আমি দীর্ঘ 10 বছর ধরে, তার বেশি সময় ধরে যার কাছে শিখছি, বলা ভালো, যিনি আছেন বলে আমার সঙ্গীত জীবনের ব্যাপ্তি, আমার সাংগীতিক বোধ, আমার সাংগীতিক চর্চা, আমার সঙ্গীত জীবনের স্বপ্ন সবটুকু এক অন্য মাত্রা পেয়েছে, বেগ পেয়েছে, এবং যাকে ঘিরে আমার জীবনের সমস্ত আবেগ, তিনি হচ্ছেন আমার সঙ্গীত গুরু শ্রীমতী রমা চক্রবর্তী। এবং সেই সঙ্গে আমি এই মুহূর্তে আরো একজনের সঙ্গে আছে খেয়াল গানের চর্চা করছি। তিনি হচ্ছেন উস্তাদ আরশাদ আলী খান। আমার পরম সৌভাগ্য যে আমি তার সান্নিধ্যে গান বাজনা করার চর্চা পাচ্ছি। এই দুই গুরুর সান্নিধ্যে আমার বর্তমানে সঙ্গীতের শিক্ষা প্রশিক্ষণটা চলছে। চলছে। বাহ, খুব ভালো, খুব ভালো। মানে আহ, আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে এই পুজোর মধ্যে বা পুজোর পরে তোমার, আমি যেহেতু দেখেছি তোমার স্টেডিউল, আমি বারবার ফোন করে, ফোন তো বেশি করতে পারি না, কারণ তুমি ব্যস্ত থাকো, কলেজে পড়াও,
ক্লাস করাও। আমি যখন জানতে চাইছি, আমি দেখেছি তোমার স্কেডিউলটা খুব টাইট। এর মধ্যে যখন প্রোগ্রাম গুলো আসে, পুজোর আশেপাশে নিশ্চয়ই প্রোগ্রাম আছে। পুজোতে দুটো অনুষ্ঠান আছে হ্যাঁ, আমাদের বছর। হ্যাঁ। তো সেগুলোর জন্য তো নিজেকে তৈরি করতে হয়, একটা একটা তো প্রিপারেশনের ব্যাপার থাকে, তাই না? থাকে প্রতিদিনের রেওয়াজটা তার মধ্যেই পড়ে, মানে আমি কোনোদিনই মানে এটা একটু অদ্ভুত লাগে, আমি খুব ফাঁকিবাজ তো, মানে ওই অনুষ্ঠানে 3-4 দিন আগে ছাড়া অনুষ্ঠানে কি গান গাইবো সেটা নিয়ে আমি কোনোদিনই বসি না। কিন্তু আহ ওই প্রতিদিনের রেওয়াজটা মানে সেটাও ওই আমার গুরুর কারণেই, মানে কতটা গুরুর ভয়েই বলা যায়, ভালোবাসা তো রয়েইছে, কিন্তু ওই যে মনে হয় যে আমি রেওয়াজ না করলে বা রেওয়াজ যে গ্যাপ করলে আমার এই কারণেই মন খারাপ হয়, যে মনে হয় যে আমি নিজেকে তো ফাঁকি দিচ্ছি, তাকেও ফাঁকি দিচ্ছি। ওই জন্য তিনি যেহেতু বলেছেন যে প্রতিদিন একটু হলেও বসতে হবে, ওই চর্চাটা রাখার চেষ্টা করি, যে যেদিন কিছু হলো না অ্যাটলিস্ট 0.5 ঘন্টা অন্তত বসলো। বাহ, এইটা একটা ওটা কোন চেষ্টা সময় করি। করো রেওয়াজ? আমার কোনো নির্দিষ্ট সময় নেই, আমার যেদিন কি বেরোনোর না থাকে সেদিন সকালে ঘুম থেকে উঠে বসে পড়ি, যেদিন বাড়িতে থাকি সেদিন দুপুরে বিকেলে যখন খুশি বসি, কোনো কোনো দিন রাত্রে বসি, আমার কোনো নির্দিষ্ট পথ নেই। আমি যখন সময় পাও। সারাদিনে যখন সময় পাই আমি তখন কিন্তু দৈনন্দিন রেওয়াজটা, একদম চেষ্টা করি, তার কারণ হচ্ছে নইলে মন খারাপ হয়। বা এটা তো, এটাই তোমাকে এগিয়ে দেবে তার একসময়। কারণ হচ্ছে, খুব সত্যি কথা বলতে কি, যে আমি আমার জীবনে যে হার্ডেলস গুলি পার করে এসেছি বা এখনো যেগুলোর মধ্যে দিয়ে যাচ্ছি, সেখানে আহ সঙ্গীত বিলাসিতা ছিল, এবং সেখানে লেখাপড়াটাকে গুরুত্ব না দিয়ে ভীষণভাবে সারাদিন সঙ্গীত চর্চা করার সময়, সুযোগ এবং প্রশিক্ষণ কোনোটাই আমার কাছে আসেনি। ফলে বলা ভালো যে আমার গুরু শ্রীমতী মন চক্রবর্তীর সান্নিধ্যে আসার পরে সঙ্গীতের সঠিক পথটা আমি দেখতে পেরেছি। ফলে সেই অর্থে অনেক দেরিতে শুরু হয়েছে, এবং দেরিতে সঠিকভাবে শুরু হওয়ার যে বিড়ম্বনা, সেটা হচ্ছে আমাকে বাকিদের চেয়ে অনেক বেশি সময় দিতে হয়েছে বা দিতে হবে। কখনো কখনো সেই সময়টা যদি আমি কুলিয়ে উঠতে পারছি না, সেটা আমার একটা খারাপ লাগার জায়গা তৈরি হয়, যে যেটুকুতে আজকে তুমি সন্তুষ্ট হয়েছো বা হচ্ছ, সেটুকুতে আমি সন্তুষ্ট নই, বা আমার গুরুও সন্তুষ্ট হতে পারেন না, হওয়ার কথা নয়, আরো বেশি লাগবে, এবং সেই বেশিটা অনেক বেশি, মানে আরো বেশি লাগবে, মানে আমি রেওয়াজের কথা বুঝতে বলছি, পেরেছি। আমি চর্চার কথা বলছি, গান বাজনার বোধের বিস্তারের কথা বলছি। আমি মনে করি যে সঠিক গান বাজনার বোধের বোধহয় 1% নয়, মানে আমি 0.5-এ বা তারও কমে দাঁড়িয়ে আছি, মানে সেখান থেকে আমাকে নিজেকে অনেকখানি আপডেট করতে হবে আমার, যদি সত্যি সত্যি গান বাজনাতে থাকতে হয়, আমার সেই দায়িত্ব নিজের কাঁধে তুলে নিতে হবে। এবং আমরা যারা শিল্পী, আমি সবসময় মনে করি যে আমাদের যেমন দায়িত্ব আছে না, শিল্পীকে ভালো রাখার দায়িত্ব সমাজেরও, তার একদম, পারিপার্শ্বিক 100 পরিস্থিতি। ভাগ, হ্যাঁ, 100 ভাগ নিশ্চয়ই। কেউ কারোর মধ্যে যদি সম্ভাবনা থাকে, সে যেমন নিজেকে পুশ আপ করবে, তার সারাউন্ডিংস এরও কিন্তু দায় বর্তায় যে অবশ্যই, তাকে পুশ আপ করা। অবশ্যই। এই সবটা মিলে এখন আহ, দেখা যাক কি হয়, সবটাই তো ঈশ্বরের ইচ্ছা। হ্যাঁ, হুম, না, ঈশ্বর তো দেখো, ঈশ্বর কিন্তু দুহাত ঢেলে আমাদের দেন, কিন্তু সেটাকে ঠিক কতটা ইউটিলাইজ করা। আমরা ইউটিলাইজ করছি। এবং এই যে তুমি বললে যে একটা অতৃপ্তি, এই অতৃপ্তি যার মধ্যে থাকবে না, তার সেই খিদে তেষ্টা, তাকে কিন্তু এগিয়ে নিয়ে যাবেই। মানে খুব সত্যি কথা বলতে কি, আমার সময়ে হুম, আমার বয়সী বা আমার চেয়ে ছোট বা সামান্য বড়, সেটা রবীন্দ্রনাথের গানের ক্ষেত্রেই হোক বা লোকগানের ক্ষেত্রেই হোক, মানে যে গানগুলো আমি মঞ্চে পারফর্ম করি সেই ধারার গানের কথা বলছি, সেই রকমের গান বাজনা, মানে রিয়েলিটি শো এর বাইরে গিয়েও যারা মেইন স্ট্রিমে গান বাজনা করছে, আমার তো এরকম বহু প্রিয় বন্ধু বান্ধব রয়েছেন, যাদের গান, মানে প্রিয় শিল্পী রয়েছেন, যাদের গান আমার মন কাড়ে, যাদের গান শোনার পর আমার মনে হয় আমি গান পাইছি, মানে এরা এত ভালো হয়েছে। হ্যাঁ, তো আমার এটা সব সময় আমার মনে হয়, মানে এটা কোনো ঈর্ষাপরবশ হয়ে নয়, মানে আমার মনে হয় যে এরা বোধহয় মানে জাস্টিসটা করছে। কখনো কখনো আমার মনে হয় যে আমি বোধহয় সেই
প্রপার জাস্টিসটা হচ্ছে। না, আমি অন্তত এইখানে তোমাকে বাধা দিচ্ছি যে এইটা ভেবো না, এটা ভেবো না। হ্যাঁ, তুমি নিজেকে আরো উজ্জ্বল করবে, আরো ফুলধার হবে তোমার আমার আরো সবসময় নিজের চাইতে অন্যের গান বেশি ভালো লাগে, এটা অলওয়েজ। ভালো জিনিসটা। তার মানে কি তোমার যে শিখবার আগ্রহ, যে তৃষ্ণা, সেটা তোমাকে আরো সমৃদ্ধ করবে। ওই যে সবসময় সব জায়গা থেকে ওই আহরণ অন্য করার শিল্পীর গান শুনে আমার মনে হয় কি ভালো গাইলো এই জায়গাটা, বা এই জায়গাটা কি সুন্দর করে নিল, আবেগটা কতখানি ব্যক্ত হলো। আমি কিন্তু সবার গান শুনি। আমার সমসাময়িক যারা গান বাজনা করছেন, সিরিয়াসলি গান বাজনা করছেন, অত্যন্ত প্রতিভা নিয়ে গান বাজনা করছেন, আমি তাদের প্রত্যেকের গান শুনি এবং মুগ্ধ হয়ে শুনি। বাহ! আচ্ছা, তুমি কি মানে তুমি যে বলছিলে যে এখন যে সমস্ত গান তৈরি হচ্ছে, তুমি কিছু কিছু গান তোমার গাইতে ভালো লাগে? হ্যাঁ, লাগে তো, অবশ্যই লাগে। তো তো একটু একটু শোনাবে না? এই সময় একদম একদম নতুন সময়। যা খুশি, মানে তুমি গাইলেই আমার ভালো লাগবে, যাই গাও তুমি। আচ্ছা বেশ, আমার অনেক গান প্রিয়। তার মধ্যে এই মুহূর্তে একটা গান গাওয়ার দুঃসাহস দেখাচ্ছি, সেটা হচ্ছে আমার গুরুরই গাওয়া ইন্দুবালার ভাতের হোটেল সিনেমায় একটি গান, যেটা আমি মনে করি যে প্রায় সব বাঙালির প্রাণ কেড়েছে। পাখিদের স্মৃতি কিছু রীতিনীতি তুমি মনসাও জানে, বাগানের স্মৃতি নজরুল গীতি বালিকা কানে কানে, বিকেলের স্মৃতি গোপন প্রীতি গোপনে রাখা থাকে, মানুষের স্মৃতি বহুবের স্মৃতি শ্মশান বনে ঘনমেঘে ঢাকা সুহাসিনী রাখা, তুমি কি গো সেই মানিনী, অসার আষাঢ়ে অকুল পাথারে স্মৃতির বিলাসে ভাসিনী ঘন মেঘে ঢাকা। অসাধারণ, Thank you, চেষ্টা করলাম। অসাধারণ। আমার অনুরোধ রইল তোমার কাছে, এই পডকাস্টটা যখন মানে চ্যানেলে দেবো, তুমি মানে আমার যে আমার যে কি 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 ভালো লাগা তোমার এই গান, এবং এই বিমল চক্রবর্তীকে আমার একটা প্রণাম, মানে ও বাবা। একটা কেন, অসংখ্য প্রণাম। আমি দেখো, বয়সটা না আমার কাছে তো নাম্বার। আমার মনে হয় গুণ, মানুষ যে যতটা গুণ অর্জন করে, আমার মনে হয় সে এই ভগবান সত্যি আমাদের তো সেই সুপ্রিম পাওয়ার দিয়েছেন, সবকিছু সুর বলো, তাল বলো, লয় বলো, এই তো আমরা পাই ঠিক ঠিক মূলত। ঠিক। হ্যাঁ, তো এই যে তোমরা যে যত আহরণ করছো, আহরণ করে আমাদের আনন্দ দিচ্ছ, এটা কিন্তু অনেক বড় দেওয়া। তুমি একজন শিল্পী, শিল্পীরা যে আমাদের জীবনে কিভাবে আমাদেরকে সমৃদ্ধ করে, সেটা সাধারণ মানুষেরা না, যারা যে যে ধরনের আর্ট ফর্মে যে ভালোবাসে, তারা কিন্তু ভীষণ বলছে, মানে তারা কিন্তু ভীষণ আপ্লুত হয়। ঠিক। আরে সুন্দর গাইবে, এত ভালো গাইবে। আমার ধারণা তোমার ভয়েস শুনবে, শুনবে খুব প্রশংসা করবে। আচ্ছা, এরপরে আমি একটা বিষয়ে বলবো, সেটা হচ্ছে আমি জানি না পোখরাজ সেটা পারফর্ম এখন করতে পারবে কিনা। পোখরাজ কিন্তু নৃত্য সম পরিমাণ ওরে বাপরে, সে তো প্রাগৈতিহাসিক যুগের কথা। সেটা একেবারে প্রাগৈতিহাসিক। কিন্তু আমি বলছি যে যার মধ্যে শেখার যে প্রচন্ড খিদে থাকে, তো সে কিন্তু কোনো না কোনো ভাবে সে কিন্তু শিখে নেয়। একটা স্টুডেন্ট, সে পড়াশোনাও করছে, সে দুটো অঙ্গের নাচ শিখেছে, কি নাচ বলো? না না, সেটা খুবই মানে আমেচারিশ ওয়েতে, মানে 2-3 বছর জাস্ট একটু শিখেছি, মানে এই কথাকে ফার্স্ট ইয়ার পরীক্ষা দিয়েছিলাম। আর তখন রবীন্দ্র নৃত্য বলে যে বিষয়টাকে বলা হতো, বা রবীন্দ্রনাথের গানের সাথে নৃত্য পরিবেশন, সেটাকেই তো রবীন্দ্র নৃত্য বলে সব জায়গায় বলা হয়।
বিশ্বভারতীর বাইরে, তো সেইটা আর কি, সেই ঘরানার কি বলে ওই 1-2 বছর, মানে সেটাকে কখনোই কি বলবো আর কি, প্রপার তালিম বলে না, না, মানে তাকে সেই তো তুমি সেই পেরেছো তোমার তো। ইচ্ছে আর কি। হ্যাঁ, এবং অসম্ভব ভালো আঁকে। এই এতগুলো গুণ যে মানুষটার, আমি তো অসম্ভব মানে অনুভূতি এরকম বলো না দেখেছি। প্লিজ, এরকম বলো না। না না, মুখ বলতে তো হবেই, মানে তুমি চেপে রাখার চেষ্টা করলে আলোর দুদিকে কেউ চেপে রাখতে পারে পোখরাজ? পোখরাজের ছটা সে তো ছড়িয়ে পড়বেই, দিনে দিনে আরো ছড়াবে। আচ্ছা, আমাকে একটু বলো যে তুমি যে এই যে এখন তোমার যে গুরুমার কাছে, আমি গুরুমাই বলছি, সঙ্গে মা শব্দটা লাগাচ্ছি না। শিক্ষা দেন তো, মানে সেটা একটা ভীষণ সম্মানের জায়গা আমার। এখানে একটা মজা আছে যে, হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি যদি গল্পগুলো শুনতে হয়তো খুব হাসবেন। গুরু শ্রেণীলিঙ্গ, মানে গুরু শ্রেণীলিঙ্গ দু রকমের হয়। হ্যাঁ, হ্যাঁ। গুরু পত্নীকে গুরু মা বলি আমরা, আচ্ছা, আর গুরু মানে স্ত্রী গুরু যিনি, অর্থাৎ মহিলা গুরু যিনি, তাকে গুরবি বলা হয়। হ্যাঁ, গুরু পত্নী হচ্ছেন গুরু, ব্যাকরণগত আর স্ত্রী গুরু হচ্ছেন গুরবি। বলবি। আচ্ছা, তো তার কাছে তুমি মানে সপ্তাহে শিখো না, মানে প্রত্যেক সপ্তাহে যাও শিখতে? আমার মাসে 2 দিন করে ক্লাস হয় অফিসিয়ালি, আর তার কাছ থেকে আমার শেখার শেষ নেই। প্রতিদিন, প্রতি মুহূর্তে, প্রতি ক্ষণে আমি তার কাছ থেকে শিখছি। সেটা একটু বা সেটা হয়তো আমরা যারা আহ, যাদের যাদের ভালোবাসি তাদের তাদের কাছ থেকে আমরা সেভাবেই শেখার চেষ্টা করি, যেগুলো শিখবে না এখান থেকে তোমার ভুলবি। আমিও কথাটাই একদম উচ্চারণ করলাম, তো কিন্তু করবেই সেটা। আহ তো তুমি, আমি যদি এখন জিজ্ঞেস করি যে তুমি এই সময় আহ ঠিক আছে, কি গান এখন তালিম কিছু এরকম স্পেসিফিক কিছু আছে? না, আমি বরাবরই তার কাছে সব ধরনের গান শিখেছি। আমাদের যে একাডেমি, মহাসঙ্গীত একাডেমি, সেখানে বিনয় নিজেই শেখান, এবং সেখানে সব ধারার গান আসে। কখনো রবীন্দ্রনাথের গান, কখনো লোকগান, কখনো বাংলা আধুনিক গান, কখনো বাংলা ছায়াছবির গান, কখনো কোনো রাগের তালিম, কখনো কোনো ভয়েস ট্রেনিং। ফলে সবটা মিলিয়ে মিশিয়ে আমাদের শেখাটা চলবে। বা বা- তুমি একদম পুরোনো দিনের কোনো গান গাইতে পছন্দ করবে? হ্যাঁ, চেষ্টা করতে পারি, এই মুহূর্তে মাথায় আসছে। যেটা ইচ্ছা। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তুমি, কাছে যাবো কবে পাবো তবু তোমার মিলন। যুথি বনে ওই হাওয়া করে শুধু আসা যাওয়া, হায় হায় রে দিন যাই রে ঘরে আধারে বোমানো, কাছে যাব কবে পাবো তবু তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না কোনো, কাছে যাব কবে পাবো তবু তোমার নিমন্ত্রণ। চমৎকার, চমৎকার। কেউ আচ্ছা প্রকাশ, যে আমি যেহেতু তোমাকে ফেসবুকে প্রথম চিনেছি, হ্যাঁ, এবং আমি যেহেতু একটা গান দেখে সেই গানটা আমার এক্ষুনি মনে পড়ছে না, তোমার কাছে যেহেতু হ্যাঁ 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 রাইট, হ্যাঁ হ্যাঁ, মানে আমি কি বলবো, এত আপ্লুত হয়েছি। হ্যাঁ, সঙ্গে সঙ্গে আমার ছেলে মেয়েকে ফোন করে বলা হয়ে গেছে, প্রত্যেকদিন রাত্রে আমরা যেহেতু ভিডিও কলে কথা বলে আমার ছেলে মেয়েরা ধরে থাকে, তো আমি ওদেরকে বললাম। তো যাই হোক, এবারে ওরাও চেক করলো, ওরাও ভীষণ ভীষণ ভালো লেগেছে ওদের। আর আমি ফেসবুকে যে দেখেছি যে তোমার যে এই যে রিলগুলো আসে, তোমার বিভিন্ন লেখার ধরন তো আমাকে খুব আকৃষ্ট করেছে। হ্যাঁ, সেটা তোমার একটা গভীরতার অত্যন্ত। আচ্ছা, ফেসবুকে তো আমি তো তোমার সঙ্গে আমার পরিচয় ফেসবুকে তোমার গান শুনে, তারপরে তোমার কাছে আমার মানে তোমার সাথে কন্ট্যাক্ট করা। এই যে ফেসবুকে আমি দেখি প্রত্যেক দিনই তোমার কিছু না কিছু থাকে, রিলস থাকে, বিভিন্ন রকম লেখা গান, যেগুলো থেকে তোমার ভিতরের যে গভীরতা সেটা আমি কখনো উপলব্ধি করি। আহ এই যে রিলস বানাতে গেলে
কোন কোন দিকগুলো তুমি আহ, খেয়াল রাখো বা খেয়াল রাখা দরকার বলো? একটা সত্যি কথা প্রেজেন্টেশন একদম। এক তো হচ্ছে যে এটার একটা নিশ্চয়তা নেই। আমি এরকম দেখেছি, সেটা গানের ক্ষেত্রেও বটে, রিলসের ক্ষেত্রে তো বটেই। হয়তো আমি ভাবলাম এই রিলসটা খুব পরিপাটি করে আপলোড করলাম, এটা বোধহয় খুব ভালো, মানুষের মন ছুঁয়ে গেল। দেখা গেল ওটার রিলস সবচেয়ে কম। আর যেটা খুব সাদা ক্যাজুয়ালি একটা দিয়ে দেওয়া হলো, সেটা হয়তো খুব hit হয়ে গেল। আছে। তথাপি যেটা মাথায় রাখতে হয়, মানুষ তো দেখছে। মানুষ, প্রত্যেকটা মানুষের থেকে, প্রত্যেকটা রিল ক্রিয়েটারের থেকে তাদের একটা করে এক্সপেকটেশন থাকে। মানে আমার ওই আমাকেও ওই পরিপাটি সাজগোজ, আমি কি বিষয় দিচ্ছি, কি বিষয়ে কথা বলছি, সেদিকটা মাথা দিতে হয়। আর একটা বিষয় যেমন বললে না, ম্যানেজ করে কি করে এতগুলো বিষয়, সেইটা একটু রিলের দিকে আমার সমস্যা হচ্ছে, যার কারণ আমার মানে পর্যাপ্ত পরিমাণে রিল তৈরি করা যাচ্ছে না এই স্টেজে ওঠার জন্য। যে কারণ একটা সারাদিনের রিলের, আমি যদি 5টা ভিডিও একদিনে শুট করি, সেটা একটা সারাদিন একটা 24/7 এর একটা কাজ। কারণ সেটা শুট করা, স্ক্রিপ্টিং, তারপরে সেটা এডিট করা, সেটা একটা বড় বিষয় রয়েছে। এবং গান, নাচের ক্ষেত্রে যেটা হয় অনেক সময়, যে গানটা যেহেতু অডিওটা অ্যাভেলেবল থাকে, ফলে সেটার সাহায্যে তারা একটা রিল করতে পারে। কিন্তু আমাদের ক্ষেত্রে সমস্যা যেটা হয়, আমাদের তো অডিওটাই বানাতে হয়। ঠিক। হ্যাঁ, ফলে অডিও ট্র্যাকটা না বানানো অবধি প্রপারলি, সেটা স্টুডিও থেকে মিক্স না হয়ে আসা অবধি রিল করতে পারাটা খুব মুশকিল হয়। ফলে সেই একটা যে কন্টেন্ট রেগুলার বেসিসে তৈরি রাখা নিজের হাতে পর্যাপ্ত পরিমাণ, সেটা তো সমস্যার জায়গাতে আসে। তথাপি চেষ্টা করছি অনুষ্ঠানের ভিডিও দেওয়ার, নিজের অন্যান্য কিছু দেওয়ার, যেভাবে যা দিতে মনে হয় হ্যাঁ, দিয়ে দিই। হ্যাঁ। কারণ আমি যেটা কারণ থেকে আমি বললাম যে যাওয়ার ইচ্ছে ছিল, তুমি সেখানে গেছিলে। তো আমার ওই ওই বিষয়টাও এসেছিল ফেসবুকের মাধ্যমে, আমি আচ্ছা, দেখছিলাম আচ্ছা। পোস্ট করেছিলে। তো এই জিনিসগুলো কিন্তু যারা ধরো গুণমুগ্ধ, যারা তোমার স্বাভাবিক এখন আমাদের ছোটবেলা বা আমাদের যে সময় আমরা কলেজ টলেজে পড়েছি সেই সময়টার সঙ্গে আমরা ভিজুয়াল মিডিয়া ঠিক আছে, আমাদের সময় যখন ক্লাস 5 6 পড়ে সেই সময় বাড়িতে টিভি এসেছে, কিন্তু তাও আমাদের ছোটবেলায় টিভি এখনকার ভিজুয়াল মিডিয়া এখন টিভি কোথাও কেউ কিছু দেখে না, না এখন। কোথাও কোনো কম্প্যারিজন। সিরিয়ালটা ফেসবুকেই দেখে অনেকে, হ্যাঁ, আর আমিও দেখি। হ্যাঁ। তো যাই হোক, তবে হ্যাঁ, আমি ভীষণ মানে ভিজুয়াল প্রেমী, কারণ আমি ছবি তুলতে ভীষণ ভালোবাসি। আমার নিজের ছবি অবশ্যই, আর পোর্ট্রেট। ভালো তোমার ফটো সেন্স, এত ভালো ফটো সেন্স, আমি আশা করি সকলে আমার সঙ্গে সহমত। আমি এত ভালো ফটো সেন্স, নিজের ছবি নিতে খুব ভালোবাসি। ফটোজেনিক, ভীষণ ফটোজেনিক। আমি ভীষণভাবেই সাজু গুজু করে মানে বেশ সেটা ভালো ক্যামেরা নিয়ে আমার ছবি উঠবে, এবং সেটা আমি ওই সবসময় ক্যামেরার সামনে দাঁড়াতে আমার ভীষণ ভালো লাগে। বাহ, দারুণ দারুণ, খুব ভালো। আর এই যে ধরো সোশ্যাল মিডিয়ার ব্যাপারটা গেল, আর তার সঙ্গে যে আমরা বলছিলাম যে সমসাময়িক যে তুমি শিল্পীদের যে প্রশংসা করছিলেন, এই সময় যারা গান গাইছেন, তো তাদের কার গান তোমার বেশি ভালো লাগে বা কোন গানটা তোমার এখন গাইতে ইচ্ছা করছে? তাদের অধিকাংশ মানুষকে আমার ভীষণ ভালো লাগে। আমার অনেক প্রিয় শিল্পী, অনেক প্রিয় গান, মানে নির্দিষ্ট করে সত্যি কোনো কারোর নাম বা মানে এই শিল্পীকে এমন নয়, আমার প্রত্যেকের গান ভালো লাগে। মানে জয়ন্তী চক্রবর্তীর গান ভালো লাগে আমার, সৌরভ চৌধুরীর গান ভালো লাগে, আমার শ্রাবণ শিলার গান ভালো লাগে, আমার শ্রীকান্ত চৈতন্যর গান ভালো লাগে, আমার মনোময়দার গান ভালো লাগে, ধর্মজিতার গান ভালো লাগে। প্রত্যেকের গান আমার ভীষণ ভালো লাগে। শ্রেয়া ঘোষাল, অরিজিৎ সিং এর কথা কি বলবো, তারা তো মানে দেবতা আমাদের কাছে। তো যাই হোক, তো মানে যাদের নাম বললাম না, মানে এরকম প্রায় সকলের গান আমি শুনি। আমি কিন্তু প্রথমে বললাম যে আমি সকলের গান শুনি, এবং অনেকের গান আমার ভালো লাগে। সেই। যে কোনো একটা গান, বেশ। এই যে তোমার পছন্দের শিল্পীদের যাদের গান তুমি খুব মানে অ্যাপ্রিসিয়েট করো, কোনো একটা গান তুমি করো, যদিও সব সব করলে আমি শুনতেই থাকবো,
সারা রাত কেটে যাবে, আমার অসুবিধা নেই। ঠিক আছে, একটি গান গাইছি। এই শিল্পীর নাম বলাই বাহুল্য, কারণ এই মুহূর্তে তিনি প্রখ্যাত অভিনেতা, অত্যন্ত গুণী অভিনেতা। এই মুহূর্তে তাদের একটি ব্যান্ড সারা বাংলা, বলা ভালো, আমি আশা করি সারা পৃথিবীকে তারা মাতিয়ে তুলুক। সাংঘাতিক ভালো ভালো গান তারা গাইছে। আহ, তার মধ্যে একটি গান আমার খুব 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 প্রিয়। কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া, আমিও তাদেরই দলে বারবার মরে যাই যারা। না না, কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া, আমিও তাদেরই দলে বারবার মরে যাই যারা। সময়ের ভাষা লেগে দিশিরা লেপে যায় হয়ে হয়ে, আমি একা বসে থাকি প্রেমিকের অপেক্ষা হয়ে। না কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া, আমিও তাদেরই দলে বারবার মরে যাই যারা। বাহ, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আচ্ছা পোখরাজ, অনেকটা সময় আমি নিলাম, মূল্যবান সময় তুমি আমাকে দিলে, এর জন্য আমি আহ, কৃতজ্ঞ তো বটেই। হ্যাঁ, আমি থ্যাংক ইউ, তোর সাথে আড্ডা দিলাম। আপনি তো, এবং আমার আরো অনেক কিছু জানা বাকি রয়ে গেল। তোমার সময় পরিধি আমি আর বাড়াতে চাই না, মানে তোমার খুব ব্যস্ত, তোমাকে বেরোতে হবে, আমাকে একদিন ছাড়তেই হবে তোমার। বেশ, তোমার জন্য একটা উপহার আমার তরফ থেকে রইল। হ্যাঁ, যে গানটা দিয়ে তোমার সাথে আমার আলাপ হয়েছে হ্যাঁ, ফেসবুকে, আমি সেটা তুলে গাইছি, কারণ পুরো পডকাস্টে রবীন্দ্রনাথের গান হয়নি। আমাদের তোমার কাছে কেবল মাগি মরণ হতে যেন যাবি, ঝিমি নয়ন নিবি যেন বাতাস স্তব্ধ সুধা হেন, নবীন জীবন দেয় করে তোমার কাছে এবার মাগি মরণ হতে যেন যাবি। আমি আসলে এতটা সময়ও নিয়ে ফেলেছি, আমি আর বলতে পারছিলাম না ওকে, আমি জানি ওকে বেরোতে হবে, কিন্তু ও যে নিজের থেকে যে উপহারটা দিল, আমার কোনো ভাষা নেই। কিছু মানে থ্যাংক ইউ দিদি, তার তুমি খুব ভালো থেকো। শুভ শারদিয়া তোমাকে। হ্যাঁ, তোমার খুব ভালো পুজো কাটুক তোমার। সকলকে। হ্যাঁ, দর্শকদেরকেও জানাই যারা এই পডকাস্টটি দেখছে, আপনারা প্লিজ সঙ্গে থাকবেন। দিদি পাশে আছেন, পাশে ছিলেন, এভাবে এসেছেন আমাকে আজকে পডকাস্টে নিয়ে আসার জন্য। আমি অত্যন্ত আপ্লুত। আমি আবার আসবো আজকে। থ্যাংক ইউ সো মাচ। এবং আপনারা যারা দেখছেন, আপনাদের সকলের সহযোগিতা আমি চাইছি। আর এই গানটি তোমার কাছে আমার মাগি, এটি গত বছর আশা অডিও থেকে আমার রিলিজ করেছিল। আপনারা আশা অডিওর ইউটিউব চ্যানেলে বা পোক্তা চক্রবর্তী, তোমার কাছে এবার মাগি বা এই পোক্তা চক্রবর্তী বলেও সার্চ করে দেখতে পারেন। কিছু গান আমাদের মিউজিক থেকে এবং ইমন চক্রবর্তী প্রোডাকশন হাউস থেকেও রয়েছে। যদি ভালো লাগে অবশ্যই ভালো লাগবে। আর আমার এই সঙ্গে একটা কথা বলার আছে। আমরা আহ, যারা প্রথিতযশা গায়ক আছেন আরো, হ্যাঁ, তাদের গান যেমন শুনি, যারা নতুন উঠে আসছে, যেমন আমি কোকরাজকে সরি ফেসবুকে প্রথম দেখি, আমার মনে হয় যে আমাদের সকলের ফেসবুকে তো এখন আমরা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, আমাদের সকলের একটা দায়িত্ব আছে। এই যে এত গুণী শিল্পী, যারা, আমি শুধু কোকরাজের কথা বলছি না,
এরকম আরো অনেকে আছেন, কিন্তু আমাদেরও না তাদের মানে তাদেরকে শুনবো, তবে তো তাদের সেই প্রতিভা, তাদের এই গুণ শিল্প আরো বেশি উজ্জ্বলতা পাবে। এই এই, মানে আমার এই আবেদন সকলের কাছে হলো। ভালো থাকবেন সকলে, আবার পেয়েছি।